নমস্কার, আমি সায়নী। আপনারা দেখছেন বিশ্ব দর্পণ। যে হিমালয়ের চূড়ায় ভারতের বুকে সবার আগে সূর্যের আলো এসে পড়ে, সেই অরুণাচলের নাম মুছে ফেলার আস্পর্ধা বেইজিং কোথা থেকে পায়? 2017 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত চীন ধাপে ধাপে 112টি জায়গার নাম বদলে দিয়েছে। লংজু, মাজা, থাগলাপাস, সাম্বো সরোবর, যেসব নাম প্রজন্মের পর প্রজন্ম ধরে ভারতীয়দের মুখে মুখে ফেরে, সেগুলোকে চীনা ভাষায় মুছে ফেলার এই দুঃসাহস কি ভারত চুপ করে সহ্য করবে? 7ই আগস্ট 2026 ভারত এই প্রশ্নের জবাব দিয়েছে। সার্ভে অব ইন্ডিয়ার সরকারি মানচিত্রে অরুণাচল প্রদেশের 27টি স্থান, গিরিপথ, হ্রদ আর শহীদ স্মৃতিসৌধের নাম চিরস্থায়ীভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে। আর এর মাত্র দুদিন পরেই বেইজিং প্রকাশ্যে এই পদক্ষেপকে অবৈধ, বাতিল ও অকার্যকর বলে চিৎকার করেছে। কিন্তু প্রশ্ন হলো, এই একটি মানচিত্রের আপডেটে ভারতের প্রকৃত কৌশলগত লাভ ঠিক কোথায়? আর মাত্র কয়েক সপ্তাহ পরেই নয়াদিল্লিতে ব্রিক্স সম্মেলনে শি জিনপিং কি মুখ নিয়ে হাজির হবেন? আজকের এই দীর্ঘ জিওপলিটিক্যাল বিশ্লেষণে আমরা প্রতিটি স্তর খুলে দেখব, ইতিহাস থেকে কূটনীতি, মানচিত্র থেকে সামরিক কৌশল পর্যন্ত। তাই শেষ পর্যন্ত সাথে থাকুন। বন্ধুরা, এই পদক্ষেপকে অনেকে নিছক প্রশাসনিক কাগজপত্র মনে করতে পারেন, কিন্তু গভীরে গেলে দেখা যাবে এতে ভারতের অন্তত 5টি বড় কৌশলগত লাভ লুকিয়ে আছে। প্রথম লাভ, আইনি ও প্রশাসনিক ভিত্তি মজবুত করা। এই 27টি নাম আকাশ থেকে পড়েনি, এগুলো স্থানীয়ভাবে বহু আগে থেকে প্রচলিত এবং ব্যবহৃত নাম। এখন এগুলো সরকারি মানচিত্রে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হলো, যার ফলে ভূমি রেকর্ড, জনগণনা, অবকাঠামো পরিকল্পনা আর সীমান্ত সড়ক নির্মাণে আইনি স্বচ্ছতা তৈরি হলো। ভবিষ্যতে চীন যদি কোনো আন্তর্জাতিক ফোরামে দাবি তোলে, তখন ভারতের হাতে থাকবে দশকের পর দশকের নথিভুক্ত প্রশাসনিক প্রমাণ। দ্বিতীয় লাভ, বৈশ্বিক ন্যারেটিভ যুদ্ধে পাল্টা আঘাত। 2017 থেকে 2026 সাল পর্যন্ত চীন 6টি ব্যাচে মোট 112টি নাম বদলে অরুণাচলকে জাংনাং বা দক্ষিণ তিব্বত হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। এটা নিছক কার্টোগ্রাফি নয়, এটা একটা দীর্ঘমেয়াদী মনস্তাত্ত্বিক ও আইনি প্রকল্প, যাতে বিশ্বমঞ্চে ধীরে ধীরে একটা বিকল্প বাস্তবতা প্রতিষ্ঠিত হয়। ভারতের এই সরকারি কাউন্টার ম্যাপিং সেই প্রকল্পের বিরুদ্ধে স্পষ্ট নথিভুক্ত জবাব। তৃতীয় লাভ, সংবেদনশীল এলাকাগুলোতে সরাসরি বার্তা। এই তালিকায় আছে লংজু, 1959 সালের সংঘাতের প্রথম ফ্ল্যাশ পয়েন্ট এবং আজও ল্যাগ ঘেঁষা অত্যন্ত স্পর্শকাতর এলাকা। এমন একটি জায়গাকে সরকারি মানচিত্রে অন্তর্ভুক্ত করা মানে স্পষ্ট বার্তা, সবচেয়ে সংবেদনশীল সীমান্ত বিন্দুতেও ভারত তার অবস্থান থেকে 1 ইঞ্চিও সরবে না। চতুর্থ লাভ, কূটনৈতিক টাইমিং। এই ঘোষণা এসছে ঠিক এমন সময়ে যখন নয়াদিল্লি 12 থেকে 13 সেপ্টেম্বর অষ্টাদশ ব্রিক্স সম্মেলনের আয়োজক, আর শি জিনপিং এর সেই সম্মেলনে যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল। ফলে কূটনৈতিক টেবিলে বসার ঠিক আগে ভারত নিজের রেড লাইন স্পষ্ট করে রাখলো, কোনো অস্পষ্টতা রইল না। পঞ্চম লাভ, অভ্যন্তরীণ মনোবল। সীমান্তবর্তী গ্রামের মানুষ যারা প্রতিদিন এই ভূখণ্ডে বাস করে, এই বিতর্কের মধ্যে বেঁচে থাকেন, তাদের কাছে এই স্বীকৃতি একটা বার্তা। দিল্লি তাদের ভুলে যায়নি, তাদের গ্রামের নাম দেশের সরকারি মানচিত্রে খোদাই হয়ে আছে। এবার আসুন গভীরে যাই। এই 27টি স্থানের মধ্যে 21টি স্থলভাগের এলাকা, 4টি গিরিপথ, 1টি হ্রদ আর 2টি শহীদ স্মৃতিসৌধ। উচ্চ সুবনগিরি জেলায় আছে লংজু, মাজা আর বিশা। লংজু বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ 1959 সালে এখানেই চীনা সেনাবাহিনীর প্রবেশ ঘটেছিল, যা পরবর্তী সংঘাতের অন্যতম আদি বীজ। আনজাও জেলায় আছে বড় কুন্দন, ছোট কুন্দন, ধনবাড়ি। চাংলাং জেলায় প্রীতনগর, বুদ্ধ মন্দির, জয়রামপুর, তেরিতনগর ও রামনগর। পশ্চিম কামেং জেলায় সাগর, পদ্ম, জ্যোতিনগর, বৈশাখী। লোহিত জেলায় শিবাজীনগর, সুনপুরা, কামলাংনগর। আর 2টি স্মৃতিসৌধ অত্যন্ত আবেগঘন যশবন্তগড় তাওয়াং সড়কে অবস্থিত, যেখানে 1962 সালের যুদ্ধের বীর সেনানী যশবন্ত সিং রাওয়াতের স্মৃতি চিরস্থায়ী হয়ে আছে। আর ছেড়ে থাপা স্মৃতিসৌধ 1962 সালের যুদ্ধের আরেক বীর ত্রিলোক সিং থাপার সম্মানে নির্মিত। এই 2 সৈনিকের বীরত্বের গল্প আজও অরুণাচলের সীমান্ত চেতনার প্রাণকেন্দ্র। 4টি গিরিপথ দেজালা, রিজালা, পুকুরলা, থাগলা সামরিক দিক থেকে অত্যন্ত স্পর্শকাতর, কারণ এই পাসগুলো দিয়েই ঐতিহাসিকভাবে সেনা চলাচল ঘটেছে। এবার আসি চীনের রিনেমিং অভিযানের পূর্ণাঙ্গ ইতিহাসে। 2017 সালে দালাই লামার অরুণাচল সফরের প্রতিক্রিয়া হিসেবে চীন প্রথমবার 6টি জায়গার নাম বদলায়। 2021 সালে আরও 15টি, 2023 সালে 11টি, 2024 সালে এক ধাক্কায় 30টি। এ পর্যন্ত সবচেয়ে বড় ব্যাচ। আর এপ্রিল 2026-এ পঞ্চম ব্যাচে আরও কিছু নাম যোগ হয়ে মোট সংখ্যায় দাঁড়ায় 112তে, পাহাড়, নদী, গ্রাম, গিরিপথ মিলিয়ে। প্রতিবার ভারতের বিদেশ মন্ত্রক এই প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছে, কখনো অর্থহীন ও হাস্যকর,
কখনো ভিত্তিহীন, কাল্পনিক বলে। বিদেশ মন্ত্রকের বার্তা বারবার একই থেকেছে, কাল্পনিক নাম বসালে মাটির বাস্তবতা বদলায় না। অরুণাচল প্রদেশ ছিল, আছে এবং চিরকাল ভারতের অবিচ্ছেদ্য অংশ থাকবে। এবার ভারত শুধু মৌখিক প্রতিবাদে থেমে না থেকে সরকারি মানচিত্রে স্থায়ী নথিভুক্তকরণ করে জবাব দিল। ভারতের এই পদক্ষেপের পর বেইজিং চুপ থাকেনি। মাত্র 2-3 দিনের মধ্যে চীনা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম একে আত্মপ্রতারণা বলে আখ্যা দেয় এবং দাবি করে এই দুই দেশের সম্পর্কের ইতিবাচক গতিপথকে জটিল করে তুলবে। চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র আরও এক ধাপ এগিয়ে ভারতের এই মানচিত্র হালনাগাদকে অবৈধ, বাতিল ও অকার্যকর বলে ঘোষণা করেন এবং স্পষ্ট জানিয়ে দেন চীন তথাকথিত অরুণাচল প্রদেশকে স্বীকৃতি দেয় না, এটি তাদের ভাষায় এখনো জাংনাং। জবাবে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র আবারও দৃঢ়ভাবে জানিয়ে দেন অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য ও অবিভাজ্য অংশ। এই বাস্তবতা প্রশ্নাতীত এবং কিছুতেই বদলাবে না। এই বাক্য বিনিময় নতুন নয়, গত 1 দশক ধরে প্রতিবারই একই প্যাটার্ন দেখা গেছে। চীন নাম বদলায়, ভারত প্রত্যাখ্যান করে, বেইজিং নিজের সার্বভৌম অধিকারের কথা বলে। কিন্তু এবার প্রথমবারের মতো ভারত আক্রমণাত্মক ভূমিকায় প্রতিরক্ষামূলক নয়। এখন আসল প্রশ্ন, সেপ্টেম্বরের ব্রিক্স সম্মেলনে শি জিনপিং কি করবেন? তিনি যদি নয়াদিল্লিতে না আসেন, বিশ্লেষকদের অনেকের মতে বার্তা যাবে ভারতের কড়া অবস্থানের সামনে চীন পিছু হটছে। আবার যদি তিনি সম্মেলনে যোগ দেন, তাহলে মোদি পুতিনের পাশে দাঁড়িয়ে এমন এক ভারতের মুখোমুখি হতে হবে যে সীমান্ত প্রশ্নে আর আপোষের পথে হাঁটছে না। তবে সততার সাথে বলা দরকার, এই উত্তেজনার মধ্যে দুই দেশ কূটনৈতিক দরজা পুরোপুরি বন্ধ করেনি। মাত্র কয়েকদিন আগেই সীমান্ত ব্যবস্থাপনা সংক্রান্ত 36তম দ্বিপাক্ষিক ওয়ার্কিং মেকানিজম বৈঠকে দুই পক্ষ কূটনৈতিক ও সামরিক চ্যানেল ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে। আর নাথুলা ও সিপকিলা দিয়ে সীমান্ত বাণিজ্যও নতুন করে চালু হয়েছে। অর্থাৎ ভারত একদিকে দরজা খোলা রাখছে, অন্যদিকে সার্বভৌমত্বের প্রশ্নে এক চুলও ছাড় দিচ্ছে না। এই দ্বৈত কৌশলই আজকের ভারতীয় কূটনীতির আসল পরিপক্কতা। এই বিরোধ বোঝার জন্য ইতিহাসে একটু পেছনে যেতে হবে। 1914 সালের সিমলা চুক্তিতে ব্রিটিশ প্রতিনিধি হেনরি ম্যাকমোহন যে সীমারেখা টানেন তাকেই বলা হয় ম্যাকমোহন লাইন। আজ যা পূর্ব সীমান্তের ভিত্তি, চীন কখনোই এই লাইনকে স্বীকৃতি দেয়নি। 1959 সালে তিব্বতের বিদ্রোহের পর দালাই লামা তাওয়াং হয়ে ভারতে আশ্রয় নেন। তাওয়াং, যেখানে সপ্তদশ শতাব্দীতে নির্মিত গাদের নামগিয়াল লাতসে মনাস্ট্রি আজও ষষ্ঠ দালাই লামার জন্মস্থান হিসেবে তিব্বতের কাছে পবিত্র। এই ঘটনার 3 বছর পর 1962 সালের অক্টোবর-নভেম্বরে পূর্ণাঙ্গ যুদ্ধ বেঁধে যায়। একদিকে পূর্ব সীমান্তে অরুণাচল, অন্যদিকে পশ্চিম সীমান্তে আকসাই চীন। যুদ্ধ শেষে চীন পূর্ব সীমান্ত থেকে সরে গেলেও পশ্চিমে প্রায় 38,000 বর্গ কিলোমিটার আকসাই চীন এলাকা দখলে রেখে দেয়, যা আজও ভারতের লাদাখের অংশ বলে দাবি করা হয়, অথচ প্রশাসনিকভাবে চীনের নিয়ন্ত্রণে। ওদিকে চীন দাবি করে পূর্ব সীমান্তে প্রায় 90,000 বর্গ কিলোমিটার এলাকা, অর্থাৎ প্রায় গোটা অরুণাচল প্রদেশ তাদের জাংনাংয়ের অংশ। এই ঐতিহাসিক ক্ষত থেকেই আজকের রিনেমিং যুদ্ধের জন্ম। কিন্তু 1962 সালের সেই দুর্বল, প্রস্তুতিহীন ভারত আর নেই। আজ সীমান্ত বরাবর ভাইব্রেন্ট ভিলেজেস প্রোগ্রাম, এর অধীনে শত শত সীমান্ত গ্রামে রাস্তা, বিদ্যুৎ, মোবাইল সংযোগ আর পর্যটন অবকাঠামো গড়ে উঠেছে, যাতে সীমান্তবাসী মানুষ পেছনের দিকে না গিয়ে সীমান্তেই থেকে যায়। কারণ জনবসতি সবচেয়ে শক্তিশালী সীমান্ত প্রহরী। যশবন্তগড়ের মতো স্মৃতিসৌধকে সরকারি মানচিত্রে জায়গা দেওয়া মানে শুধু অতীত স্মরণ করা নয়, ভবিষ্যৎ প্রজন্মকে মনে করিয়ে দেওয়া সীমান্ত রক্ষা একটি জীবন্ত চলমান দায়িত্ব। বন্ধুরা, মানচিত্রে একটি নাম প্রতিষ্ঠাতা করা শুধু কার্টোগ্রাফি নয়, এটি একটি জাতির আত্মমর্যাদার ঘোষণা। চীন যতই নাম বদলাক, যত মানচিত্রই ছাপাক, অরুণাচলের মাটিতে যে ইতিহাস, যে রক্ত আর যে জীবন লেখা আছে তা মুছে ফেলা যায় না। জিওপলিটিক্স শেষ পর্যন্ত কাগজের লড়াই নয়, এটা একটা দেশের আত্মমর্যাদার লড়াই। আর সেই লড়াইয়ে আজকের ভারত আর নীরব দর্শক নয়, বরং সমান তালে জবাব দেওয়া এক আত্মবিশ্বাসী শক্তি। আজকের এই বিশ্লেষণ যদি আপনার হৃদয়ে গর্বের অনুভূতি জাগিয়ে থাকে, তবে কমেন্ট বক্সে লিখুন জয় হিন্দ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।